হ্যালো ভিউয়ার্স, আলো ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প সবার আগে শুনতে চাইলে আমাদের আলো ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কেমন? ধন্যবাদ। আমির ডাকলো। লুতু, লতিফা দাঁড়ালো। আমির বলল, পদ্মজার খেয়াল রাখবি, খাওয়া দাওয়া ঠিকঠাক রাখবি, আর যখন যা বলে করবি। লতিফা মাথা নাড়ালো। আমির প্রশ্ন করলো। কোথায় যাচ্ছিস? আমিরের প্রশ্নের উত্তরে দিয়ে লতিফা বলল, ভাইজান তোমারে কিছু কইতা। বল। মৃদুল ভাইজানে আর তার আম্মা আব্বা আইছিল। মৃদুল ভাইজানের পূর্ণার লগে বিয়া করাইতে রাজি হয় নাই। আমির কপাল কুঁচকালো। বলল, কি সমস্যা? কেন রাজি হয়নি? রেদওয়ান অন্দরমহল থেকে বের হয়ে ফোরন কাটলো। আমির তোর সাথে কথা আছে। আমির পিছনে ফিরে তাকালো না। বলল, পরে শুনবো। রেদওয়ান বলল। আমি জানি কেন রাজি হয়নি। আয়, ওই দিকে যেতে যেতে বলি। লতিফা রেদওয়ানের দিকে তাকাই। রেদওয়ান তার চোখের দৃষ্টি দিয়ে লতিফাকে সতর্ক করে দেয়। আমি রেদওয়ানের দিকে ফিরে বিরক্তি নিয়ে বলে, আরে ভাই যা তো। লুতু, কি হয়েছে বলতো? রেদওয়ানের সামনে রেদওয়ানের সম্পর্কে কিছু বলার সাহস লতিফার হলো না। সে বলল, মৃদুল ভাইজানের আম্মা পূর্ণার গায়ের রং পছন্দ করে নাই, কইছে কালা সেরি ঘরে নিব না। ফালতু মহিলা। পড়না জানে? কোথায় পড়না? হ জানে, এ বাড়িত আইছিল, এখন হেই বাড়িত গেছে। মৃদুল কি বললো? লতিফা পুরো ঘটনা খুলে বলল। এড়িয়ে গেল পদ্মজার ব্যাপারটা। সে মনে মনে পরিকল্পনা করলো, রাতে যদি রেদওয়ান অন্দরমহলে থাকে সে পাতাল ঘরে গিয়ে আমিরকে সব বলবে। আমি সব শুনে বলল, মৃদুল ছাড়া এই পরিস্থিতি ঠিক হবে না। দেখা যাক ও কি সিদ্ধান্ত নেয়। আর ওই মুখ ছুটা মহিলাকে আমি একবার পাই শুধু। আমি রাগে গজগজ করতে করতে সামনে এগিয়ে যাই। রেদওয়ান লতিফাকে চাপা স্বরে হুমকি দিল। গতকালের ঘটনা যদি আমিরের কানে যায় তোর খবর আছে। উলঙ্গ করে কাছে ঝুলিয়ে রাখবো। লতিফা চোখ মুখ কুঁচকে ফেলে। বলে, বাড়ির বাহিরে গেলে আমির ভাইজানের সব জাইন্না যাইব তখন। লতিফা প্রশ্ন শুনে রেদওয়ান চিন্তায় পড়ে যায়। সে আমিরের পেছনে যেতে যেতে ভাবতে থাকে, এই পরিস্থিতি কি করে সামাল দেবে। আজ না হয় কাল আমির তো সব জানবে। আমির জঙ্গলে প্রবেশ করে রেদওয়ানকে বলে। কি কথা না বলবি? রেদওয়ান বলল, শনিবার রাতে ভোজ আসর হবে। চাচা সিদ্ধান্ত নিল আচ্ছা, ছাগলের মাংস পোড়ানো হবে। কয়টা? 2টো। বিরাট আয়োজন। দুজনের কথা বলতে বলতে পাতাল ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। রেদওয়ান ঘাস সরিয়ে দরজা খুলল। এক পা সিঁড়ি দিতেই আমি রেদওয়ানের কাজ চেপে ধরল। ফিসফিসিয়ে বলল। এখানে কেউ আছে? আমিরের কথা শুনে রেদওয়ানের বুকটা ছ্যাদ করে ওঠে। এমন অবস্থায় কে দেখে ফেলল? রেদওয়ান চারপাশে চোখ বোলায়। কোথাও কেউ নেই। আমিরের প্রখরতা নিয়ে তাদের কোনো সন্দেহ নেই। আমির যেহেতু বলেছে এখানে কেউ আছে, মানে আছে। রেদওয়ান চাপা স্বরে বলে। এখন কি করব? আমির দৃঢ়দৃষ্টি সম্পন্ন ব্যক্তি। সে আরও একবার চোখ বুলিয়ে নিল। কেউ এখানে থাকলে সে ডান দিকে আছে। রেদওয়ান ডান দিকে এগিয়ে যায়। তখনই একজন লোক ঝোপঝাড়ের মাঝখান থেকে উঠে দৌড়াতে শুরু করে। রেদওয়ান উল্কার গতিতে তাকে ধরে ফেলে। লোকটার মাথায় চুল নেই, পরনের লুঙ্গি আর ফতুয়া, পাটকাঠির মতো চিকন। লোকটা ইয়াকুব আলীর সহকারী পলাশ মিয়া। বয়স 30-এর কাছাকাছি, অথবা 30ই হবে। রেদওয়ান পলাশকে ঘাড়ে ধরে আমিরের সামনে নিয়ে আসে। দেখে মনে হচ্ছে রেদওয়ান জীবিত ইঁদুর ধরে নিয়ে এসেছে। আমির পলাশকে প্রশ্ন করল। নির্বাচনের তো অনেক দেরি আছে, এখনই আমাদের পিছনে পড়ার রহস্যটা বুঝলাম না। পলাশ পাতাল ঘরের দরজার দিকে তাকিয়ে বলল। এইটা কিতা? এইখানে কিতা করেন আপনারা? আমির হাসল। পলাশের মাথায় টোকা মেরে বলে। এই দৃশ্য দেখা তোর একদম ঠিক হয়নি। আয়ুটা কমে গেল। আমির পাতালে নেমে গেল। পলাশ ছটপট করতে থাকে। সে কিছুতেই ভেতরে যাবে না। সে ভয় পাচ্ছে। রেদওয়ান পলাশকে টেনে ভেতরে নিয়ে যায়। আমি রেদওয়ানের চেয়ারে এসে বসল। রেদওয়ান পলাশকে বেঁধে মেঝেতে ফেলল। চিৎকার চেঁচামেচি করার জন্য পলাশ রেদওয়ানের হাতে 2-3টা থাপ্পড় খেলো। পলাশ কাঁদো কাঁদো হয়ে আমিরকে বলল। আপনারা এমন করতেছেন কেন আমার লগে? আমারে সাইডা দেন। রেদওয়ান আমিরকে বলল। তুই সামলা, আমি যাই, চাচার সাথে কথা আছে।
আমির ইশারা করলো যেতে। রেদওয়ান চলে গেল। পলাশ চারপাশে দেখে ঢোক গেল। পাতাল ঘরে মৃদুল লাল হলুদ আলোতে ডুবে আছে, কেমন ভুতুরে প্রবেশ কর। তার মনে হচ্ছে সে কবরে আছে, আর সামনে ঘাড় বাঁকিয়ে বসে আছে তার স্বয়ং যমদূত। আমির এক পা চেয়ারে তুলে বলল, তারপর পলাশ মেয়ার এখানে কোনো দরকারে আসা হয়েছে? পলাশ হাত জোর করে বলে, আমারে সাইরা দেন, আমি এমন কবর আর দেহি নাই। আমার কলজাটা কাঁপতাছে। এখানে আসছিলি কেন? ইয়াকুব চাচা পাঠাইছে। কোন দরকারে? আমারে খালি কইছে মজিদ মাতাব্বরের বাড়িতে যা। আমার মনে হইতাছে ওই বাড়িতে কিছু একটা গোলমাল আছে। কিছু যদি বাইর করতে পারোস, তোরে আরেকটা বিয়া দিয়া দিয়াম। আমির চমকালো, বলল, ওনার হুট করে কেন মনে হলো এখানে গোলমাল আছে? পলাশ কেঁদে বলল, আমি এইটা জানি না ভাই, আমারে সাইরা দেন। আমিরের মাথায় কয়েকটা প্রশ্ন ঘুরপাক খেয়ে যায়। কি এমন হলো যে ইয়াকুব আলী হাওলাদার বাড়ি নিয়ে সন্দেহ করছে? আমির আয়েশি ভঙ্গিতে বসে বলল, শুনেছি গত বছর তোর বউকে নাকি হিন্দু এক জমিদার কিনে নিয়েছে, তারপর তোর বউ আত্মহত্যা করলো, সত্যি? পলাশ মেঝেতে কপাল ঠেকিয়ে বলে, ভাই আমারে মাফ কইরা দেন, আমি ভুল করছিলাম। আমারে সাইরা দেন, আমি কেউরে কিছু কইতাম না। তুই তো ভাই আমার চাইতেও খারাপ। আচ্ছা, সবসময় তো পাপ কাজ করেছি, আজ একটা ভালো কাজ করার সুযোগ যখন পেয়েছি করে ফেলি। পলাশের ঠোঁটে হাসি ফুটে ওঠে। সে জানে না এই কবরস্থানের মতো বড় ঘরটায় কি হয়, কিন্তু এখানে যে ভালো কিছু হয় না তা বোঝা যাচ্ছে। বাঁচতে পারলে পরে এর রহস্য বের করা যাবে। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। পলাশের মুখে জোরে লাথি দিল। প্লাস আর্তনাদ করে শুয়ে পড়ে। আমি চারিদিকে চোখ বুলিয়েও কোনো অস্ত্র পেল না। সে টেবিলের উপর ড্রয়ার খুলে একটা কাঁচি বের করলো, ধারালো কাঁচি। সেই কাঁচি দিয়ে পলাশের মুখে আঁচড় কাটে, হাতে পায়ে শরীরে আঁচড় কাটে। পলাশের বেদ ঘুটে চিৎকার পাতাল ঘরে চাপা পড়ে যায়। তার চামড়া ছিঁড়ে রক্ত ঝরছে। আমিরকে আব্বা ডেকে অনুরোধ করে তাকে ছেড়ে দেবার জন্য, কিন্তু সে জানে না আমির কখনো তার শিকারের প্রতি মায়া দেখায় না। আমির পলাশের পাশে বসলো, 2-3 বার মাথা ঘোরালো। খুব নিঃস্ব লাগছে নিজেকে, মাথাটা ফাঁকা লাগছে। সে কাঁচি দিয়ে নিজের হাতে হ্যাঁচকা টান মারে, সাথে সাথেই হাত থেকে গলগল করে রক্ত বের হয়ে আসে। পলাশ আমিরের কাণ্ড দেখে চমকে যায়। আমির কাঁচি রেখে মেঝেতে শুয়ে পড়ে, শূন্য চোখ রেখে হাসে। হাসতে হাসতে গোড়াগড়ি করে দেয়ালের পাশে যায়। ভয়ে পলাশের আত্মা কেঁপে ওঠে। আমির দেয়ালের পাশ ঘেঁষে বসে, পলাশের দিকে তাকিয়ে ফিক করে হেসে ওঠে। হঠাৎ করে তার কি হয়ে গেল? আমিরের উন্মাদ আচরণ দেখে পলাশের গায়ের পশম দাঁড়িয়ে পড়ে। আমির চট করেই উঠে দাঁড়ালো, পলাশকে টেনে বসালো, তারপর নিজে গিয়ে চেয়ারে বসলো। ব্যাগ থেকে কাগজ মোড়ানো বস্তুটি বের করলো। কাগজের ভাঁজ খুলতেই একটা লাল বেনারসি বেরিয়ে আসে। আমি লাল বেনারসিটা গায়ে জড়িয়ে নিয়ে পলাশকে বলল, আমার আম্মা ছোটবেলা একটা গল্প বলতেন। এক রাজা প্রতি রাতে বিয়ে করে প্রতি রাতেই বউকে খুন করতেন। তারপর শেষ দিকে যে রানীকে বিয়ে করেন সেই রানী রাত জেগে রাজাকে গল্প শোনাতেন। গল্প শেষ হতো না বলে রাজাও রানীকে খুন করতে পারতেন না। রানী এভাবে গল্প বলে বলে কয়েকদিন বেঁচে ছিলেন। এখন আমি তোকে একটা গল্প শোনাবো। আমাদের নিয়ম হচ্ছে যতক্ষণ আমার গল্প চলবে ততক্ষণ তুই বেঁচে থাকবি। গল্প শেষ, তোর আয়ু শেষ। পলাশ হাত জোর করে আকুতি মিনতি করলো, ভাই আমার জীবন ভিক্ষা দেন, আপনারা তো ভালো মানুষ ভাই, আপনার অনেক নাম। আমারে কেন মারতে চাইতাছেন? আমারে সাইরা দেন ভাই। পলাশের কথায় আমিরের ভাবান্তর হলো না। সে বেনারসি থেকে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করলো, তারপর শূন্য চোখ রেখে ঘোর লাগা গলায় বলল, এক ছিল দুষ্ট রাজা। নারী আর টাকার প্রতি ছিল তার চরম আসক্তি। যে নারী একবার তার বিছানায় যেত তার পরের দিন সে লাশ হয়ে নদীতে ভেসে যেত। রাজা এক নারীকে দ্বিতীয়বার ছুঁতে পছন্দ করত না, কিন্তু সমাজে ছিল রাজার বেশ নামডাক, সবার চোখের মণি। খুন করা ছিল তার নিত্যদিনের সঙ্গী। তার কালো হাতের ছোঁয়ায় বিসর্জন হয়েছে হাজারো নারী। প্রতিটি বিসর্জন রাজার জন্য ছিল তৃপ্তিকর। তাকে শাস্তি দেওয়ার মতো কোনো অস্ত্র ছিল না পৃথিবীতে। ভাইয়ের সাথে বাজি ধরে হেরে যায় রাজা। শর্তমতে ভাইয়ের জন্য এক রাজকন্যাকে অপহরণ করতে যায়। সেদিন ছিল বৃষ্টি।
সন্ধ্যার আগ মুহূর্ত। রাজকন্যার প্রাসাদে সেদিন কেউ ছিল না। রাজা এক কামরায় উত পেতে বসে থাকে। রাজকন্যা আসলেই তাকে তার কালো হাতে অপবিত্র করে দিবে। কামরায় ছিল ঈষৎ আলো। অনেকক্ষণ অপেক্ষার পর সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসে। রাজকন্যার পা পড়ে কামরায়। রাজকন্যা রাজাকে দেখে চমকে যায়, ভয় পেয়ে যায়। কাঁপা কাঁপা স্বরে প্রশ্ন করে, কে আপনি? খালি বাড়িতে কেন ঢুকেছেন? সেই কণ্ঠ যেন কোনো কণ্ঠ ছিল না, ধনুকের ছোড়া তীর ছিল। রাজার বুক ছিঁড়ে সেই তীর ঢুকে পড়ে। রিঞ্জিনে গলার রাজকন্যাকে দেখতে রাজা আগুন জ্বালান। আগুনের হলুদ আলোয় রাজকন্যার অপরূপ মায়াবী সুন্দর মুখর্ষি দেখে রাজা মুগ্ধ হয়ে যায়। তার পা দুটো থমকে যায়। রাজকন্যা যেন এক গোলাপের বাগান, যার সুগন্ধি ছড়িয়ে পড়ে রাজার কালো অন্তরে। রাজা কি আর তখন বুঝেছিল সৃষ্টিকর্তা তাকে তার পাপের শাস্তি দেওয়ার জন্য সেদিন অস্ত্র পাঠিয়েছিল? আমির পলাশের দিকে তাকিয়ে হাসলো। কি মায়া সেই হাসিতে! মায়া ভরা সেই হাসির প্রমাণ করে দিল সেই দিনটার জন্য সে কতটা খুশি। মঙ্গলবার দুপুর 12টা। হাওলাদার বাড়িতে কারো কোনো সারা শব্দ নেই। আলো ঘরের বারান্দায় মজিদ বসে আছেন, তার সামনে খলিল এবং রিদওয়ান। রিদওয়ান চারপাশে দেখে মজিদের দিকে ঝুঁকে বলল, কাকা, পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে, তার আগে আমাদের কিছু করতে হবে। মজিদ পান চিবানো বন্ধ করে বলে, কোন পরিস্থিতি? আমিরের হাবভাব ভালো না, ও কখন আমাদের উপর চড়াও হয়ে যায় জানি না। আপনি, আমি, আব্বা সবাই জানি আমির কি কি করতে পারে। আমির আমাকে আর আব্বাকে কখনোই পছন্দ করেনি, আপনাকেও সেদিন মারলো। তাছাড়া আমাদের উপর আমিরের পুরনো একটা ক্ষোভ আছে। বাবু আমাদের খুন করবে? রিদওয়ান সোজা হয়ে বসলো, লম্বা করে নিঃশ্বাস নিয়ে বলে, কাকা, আমির পদ্মজার জন্য পাগল। পদ্মজার জন্য অনেক কিছু করতে পারে। আমাদের খুন করে পদ্মজাকে নিয়ে ভালো থাকতে চাইতে পারে। মজিদ হাসলেন, যেন রেদওয়ানের কোনো কৌতূহল বলছে রেদওয়ানের অধৈর্য হয়ে পড়ে। কাকা, বিশ্বাস করুন, আমি আমিরের চোখে মুখে কিছু একটা দেখেছি। ও কিছু একটা করতে যাচ্ছে। আর পদ্মজা তো আছেই। পদ্মজা এত শান্ত স্বাভাবিক মনে হচ্ছে কিছুই হয়নি। এসব লক্ষণ কিন্তু ভালো না কাকা। আমির যেমন ভয়ঙ্কর, পদ্মজাও তেমন ভয়ঙ্কর। যে কোনো মুহূর্তে আমাদের ক্ষতি করতে পারে। মজিদ হাওলাদার মেরুদণ্ড সোজা করে বসলেন, গুরুতর ভঙ্গিতে বলেন, পদ্মাজাকে নিয়ে আমারও চিন্তা আছে। এই মেয়ের চোখের দিকে তাকানো যায় না। মজিদ হাওলাদার কল্পনার পদ্মজার চোখ দুটি ভেসে ওঠে। সবসময় তিনি পদ্মজার চোখের ভেতর আগ্নেয়গিরি দেখতে পান। তিনি দ্রুত মাথা ঝাঁকালেন। খলিল, পদ্মাজার কিছু একটা করতে হবে। এই মেয়ের ক্ষতিকর, ধরে বেঁধে রাখা মেয়ে না। এ সিরি এত কিছু দেখাও ডরায় না, আর কেমনে ডরাইবো? মজিদ থুথু ফেলে বলেন, পদ্মাজাকে রাখাই যাবে না, এই দায়িত্ব ঋতুর। রেদওয়ানের চোখ দুটি জল করে ওঠে। পরপরই সে আলো নিভে গেল। সে প্রশ্ন করে, আর আমির? আমির পদ্মজার ক্ষতি মানবে না। মজিদ চিন্তায় পড়ে যান, কিছু বলতে পারলেন না। রেদওয়ান উত্তেজিত, সে চেয়ার ছেড়ে মজিদের পায়ের কাছে বসে। কাকা, গত পরশু যা হলো আমির জানতে পারলে আপনাকে, আমাকে আর আব্বুকে কাউকে ছাড়বে না। আমির গ্রামের সবাইকে ডেকে সব কিছু বলে দিবে। বাবু, এটা কখনো করবেন না, নিজের ক্ষতি করবেন না। করবে কাকা, করবে। ওর মাথা ঠিক নাই। আমাদের ক্ষতি করতে ওর হাত কাঁপবে না, মাথাও কাজ করবে না। আর নিজের ক্ষতি তো এখনই করতেছে, পরেও করতে পারবে। মজিদ হাওলাদার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ পড়ে। রেদওয়ানের কথায় যুক্তি আছে। রেদওয়ান বলল, কাকা, আমির এখন আমাদের জন্যও হুমকি। মজিদ হাওলাদার রেদওয়ানের দিকে ঝুঁকে বললেন, আমি ছাড়া আমার অচল ঋতু। এখানের মানুষ সচেতন, বুদ্ধিমান, আইনও শক্তিশালী। এমন অবস্থায় আমির ছাড়া কি করে চলবে? আমিরের মাথা পরিষ্কার একবার, আমিরের মাথা পরিষ্কার একবার, দুইবার না, বারবার পুলিশ সন্দেহ করেও সন্দেহ ধরে রাখতে পারেনি। আমির শাল নিয়েছে। কাকা, আমরা সাবধান থাকব। আপনাদের 50 বছরের অভিজ্ঞতা আছে, আর আমার 20 বছরের অভিজ্ঞতা। আমরা চাইলে সামলাতে পারবো। মজিদ হাওলাদার রেদওয়ানের দিকে তীক্ষ্ণ চোখে তাকালেন, বললেন, বাবুর জায়গা নেওয়ার জন্য এসব বলছিস? রেদওয়ান চোখে মুখে হতাশার ছাপ ছড়ালো। সে চেয়ারে উঠে বসল, বলল, আমার একার কোনো স্বার্থসিদ্ধি নাই কাকা। আবার আপনাকেও বাঁচাইতে চাইছি। আমির আগের আমির নাই। আপনার বড় ভুল পদ্মজার সাথে আমিরের বিয়ে দেয়া। মজিদ হাওলাদার উঠে দাঁড়ালেন, গম্ভীর স্বরে বললেন,
আমার ছেলের সাথে আমি কথা বলবো, তারপর সিদ্ধান্ত নেব। মজিদ হাওলাদার চলে যান। তিনি চোখে আড়াল হতেই রেদওয়ান মজিদের চেয়ারে লাথি মেরে ফেলে দিল। রাগে গজগজ করতে করতে বলল। শালা হারামির বাচ্চা! রেদওয়ানের উরুতে এক হাত রেখে বলেন। মাথাটা ঠান্ডা করো আব্বা। রেদওয়ান চোখ বড় বড় করে বলে। আর কতদিন ওদের বাপ ব্যাটার কামলা খাটবো? আদেশ মানবো, মার খাবো, বলতে পারেন? আমার বাধ্য হয়ে বলতে হচ্ছে। আপনি অকর্মার ঢেকি আব্বা। কাকা সব কিছু আমিরের নামে করে দিল, আপনি টু শব্দও করেননি। হাওলাদার দাঁতে দাঁত চেপে চুপ করে রইলেন। তিনি ছোট থেকেই মনে মনে মজিদের উপর ক্ষিপ্ত। গোপনে অনেক পরিকল্পনাই করেছেন, কখনো বা বাস্তবে রূপ নেয়নি। লতিফা পদ্মজার ঘরে প্রবেশ করে দেখল পদ্মজা নেই। সে হাতের বস্তা পালঙ্কের নিচে রাখলো। বস্তার ভেতরে পদ্মজার চাওয়া কিছু জিনিসপত্র রয়েছে। লতিফা ঘর থেকে বের হওয়ার জন্যই উদ্যত হয়। তখন গোসলখানা থেকে পদ্মজা বের হলো। পদ্মজাকে দেখে লতিফা শরীর কেঁপে ওঠে। পদ্মজার পরনে একদম সাদা শাড়ি, ভেজা চুল থেকে টুপটুপ করে জল পড়ছে। এই সন্ধ্যাবেলা সে গোসল করেছে। বাঁকানো কোমর, ধপধপে ফর্সা গায়ের রং, ঘন কালো লম্বা চুল, রক্তজবা ঠোঁট, মসৃণ ত্বক থাকা সত্ত্বেও তাকে ভয়ঙ্কর দেখাচ্ছে। পদ্মজা তো বিবাহিত, সে কেন সাদা শাড়ি পরল? লতিফার অনুভব হয় তার পায়ের তলা মেঝে কেঁপে উঠছে। পদ্মজা চুল মুছতে মুছতে বলল। যা আনতে বলেছিলাম এনেছো? লতিফা নিরুত্তর। পদ্মজা লতিফার দিকে তাকালো। লতিফা হাঁ করে তাকিয়ে আছে। পদ্মজা ডাকলো। লুতু বুবু। লতিফা এগিয়ে আসে। তার বিস্ময়কর চাহনি। পদ্মজা লতিফার বিস্ময়ের কারণ বুঝতে পেরেছে। লতিফা বলল। তুমি সাদা কাপড় পিনছো কেরে? বলা যাবে না। লতিফা বলার মতো কথা খুঁজে পেল না। পদ্মজা আলমারি থেকে ছাই রঙের ব্লাউজ বের করলো। বিছানার ওপর বসে পড়ল। লুতু বুবু, ব্লাউজের এ পাশটা সেলাই করে দাও। তোমার হাতের সেলাই খুব সুন্দর হয়। লতিফা ধীর পায়ে পদ্মজার সামনে এসে দাঁড়ালো। পদ্মজার হাত থেকে ব্লাউজটা নিয়ে বিছানায় বসলো। পদ্মজা একটা ছোট্ট বাক্স থেকে সুই সুতা বের করে লতিফাকে দিল। লতিফা রয়ে শোয়ে বলে। শাড়িটা কি বুড়ির? পদ্মজা ছোট করে জবাব দিল। হুম। হ, কাপড়টা দেখেই চিনছি। দাদুর অবস্থা খুব বাজে, শরীরে মাছি বসে, বাজে গন্ধ বের হয়, যন্ত্রণায় ছটফট করে। লতিফা হঠাৎ করেই হৈ হৈ করে ওঠে। আল্লাহর শাস্তি আল্লাহ দেয় বোন। বুড়ির সাথে উচিত ওইতেইছে। বুড়ি কানলে আমার যে কি শান্তি লাগে পদ্ম। মরুক বুড়ি মরুক। পদ্মজা নরম স্বরে বলে। এভাবে বলো না বুবু, এভাবে বলতে নেই। লতিফা পদ্মজার চোখের দিকে তাকালো। হাতের ব্লাউজটা বিছানায় রেখে পদ্মজার এক হাত চেপে ধরলো। তুমি সাদা কাপড় কেরে পিনছো পদ্ম? আমারে কও। লতিফার চোখে মুখে জানার প্রবল আগ্রহ। পদ্মজা ধীরে সুস্থে বলে। আমি ধরে নিয়েছি আমার স্বামী মৃত। কিন্তু এইটা তো মিছা। পদ্মজা গাঢ় নিঃশ্বাস ফেলে বলে। এটা সত্য হবে বুবু। এ পদ্মজা, কিছু বলো না বুবু। এই সাদা রং আমার আত্মবিশ্বাস আর সাহসকে দ্বিগুণ করে দিয়েছে। সারা জীবন ভয়ে চুপ থেকেছ, অন্যায়কে পাপকে সমর্থন করেছ। এইবার অন্তত থেকো না। মরতে হবে তো, তাই না? খবরে কি জবাব দিবে? লতিফা মাথা নিচু করে ক্ষণ মুহূর্তে বলে। আমি তো কইছি আমার সব কথা মাইনা চললাম। এখনো কইতেছি সব মাইনা চললাম। এবার বলো, যা আনতে বলেছিলাম এনেছো? হ, আসছি। পালঙ্কের নিচে রাখছি। পদ্মজা পালঙ্কের নিচ থেকে বস্তা বের করে মেঝেতে বসলো। লতিফা ব্লাউজ সেলাই করা শুরু করে। পদ্মজা বস্তার ভেতর থেকে দুটো রামদা একটা চাপাতি বের করলো। লতিফা বলল। পদ্ম, আমার অনেক ডর লাগতেছে। পদ্মজা রামদায়ের আগা দেখতে দেখতে বলে। কি জন্য? তুমি যদি না পারো তোমারে ওরা মাইরা ফেলবো। লতিফার কণ্ঠে ভয়। পদ্মজা ঘাড় ঘুরিয়ে লতিফার দিকে তাকালো। তার চোখ মুখের রং পাল্টে গেছে। পদ্মজা বলল। আজ অনুশীলন করব, দেখা যাক আমার হাত কতটা সাহসী। কথা শেষ করেই পদ্মজা হাসলো। লতিফার অশান্তি হচ্ছে, সামনে কি হবে কে জানে, কিন্তু যাই হোক খুব খারাপ হবে। পদ্মজা চাপাতি হাতে নিয়ে লতিফাকেও ডাকলো। বুবু, কও পদ্ম। জসিম গতকাল থেকে তোমার পিছনে ঘুরঘুর করছে দেখলাম। লতিফার মনোযোগ সেলাই। সে সেলাই করতে করতে বলল।
জসিম আমারে খারাপ প্রস্তাব দিছে, ডর দেখাইছে, রাজি না হইলে জোর কইরা নেকি খারাপ কাম করব। ধর্ষণের হুমকি দিল? হ, জসিম হাবু কতদিন ধরে কাজ করে এখানে? অনেক বছর, 10-12 বছর তো হইবই। পদ্মজা চাপাতি দিয়ে রামদাই মৃদু আঘাত করে বলল। হাবু তো এখন নাই, তাহলে শুরুটা জসিমকে দিয়েই হোক। লতিফা চুপ রইল। তার কাছে খুন স্বাভাবিক ব্যাপার, অনেক খুন সে নিজের চোখে দেখেছে, তাই খুন খারাপিতে তার ভয় নেই। কিন্তু এইবার ভয় হচ্ছে, খুব ভয় হচ্ছে। পদ্মজা সরাসরি কিছু বলেনি, তবে বোঝা যাচ্ছে সে কি করতে চলেছে। যদি পদ্মজা ধরা পড়ে যায় তখন কি হবে? লতিফা ঢোক গেল, সেলাইয়ের মন দেওয়ার চেষ্টা করলো। পদ্মজা প্রশ্ন করলো। মগা কি এসবের সাথে জড়িত? মোগা অনেক ভালা পদ্ম, বাড়ি টুকটাক কাম করে ব্যাককেলের মতো, আর খালি ঘুমায়। ওর ভিতরে 5 গোছ নাই। বাড়ির ভেতরে কখনো মেয়ে নিয়ে আসা হয়নি? বাচ্চা আছে, ওমন আনে নাই, মরা আনছে। পদ্মজা চমকে তাকালো, প্রশ্ন করলো। মৃত মেয়ে দিয়ে কি করে? লতিফা দরজার দিকে তাকালো। পদ্মজা দ্রুত উঠে যায় দরজা বন্ধ করতে। তারপর লতিফার সামনে এসে বসলো। লতিফা বলল। যে সেরি বেশি সুন্দর থাকে জানে মারার পরেও রিদওয়ান ভাইজান তারে ছাড়ে না। মরা মানুষের শরীরের উপর টান খলির কাকার আসিল। রিদওয়ান ভাইজানও এই স্বভাব পাইছে। পদ্মজার গা গুলিয়ে ওঠে, বমি গলায় চলে আসে। সে এক হাতে মুখ চেপে ধরল, ঘৃণায় তার চোখের জল ছলছল করে ওঠে। লতিফা বলে। রিদু ভাইজানে কয়েকদিন আগেও বস্তাত ভৈরা এক শরীরে বাড়ির ছাদে আনছিল। 3 তলা ঘরের দরজা তালা আসিল, তাই ছাদে গেছিল। পরে আমি চাবি লইয়া গেছি, বস্তা থেকে রক্ত পড়ছিল। শীতের মাঝে কাইপা কাইপা আমি রক্ত ধুইছি। পদ্মজা কোনো মতে বলে। তখন আমি এখানে ছিলাম। হ, পূর্ণা আর মৃদুল ভাইজানও আসিল। পদ্মজা এক হাত কপালে ঠেকিয়ে বলে। আল্লাহ, তাও আমার চোখে পড়েনি। পদ্মজা সেকেন্ডে 2-1 জন্য থামলো, তারপর বলে। এমনকি আমি 3 তলার এক ঘর থেকে বোটকা গন্ধ পেয়েছিলাম, তবুও ভাবিনি এই বাড়িতে এত ভয়ঙ্কর ঘটনা ঘটে। লতিফার সেলাই শেষ। সে ব্লাউজটি পদ্মজার উরুর উপর রেখে বলে। লও তোমার ব্লাউজ। পদ্মজার রাগে কিরমির করে লতিফাকে বলে। দেখো, রিদওয়ানের শরীর টুকরো টুকরো করে কুকুরের সামনে ছুঁড়ে দেব আমি। লতিফা এতক্ষণে হাসলো, বলল। আল্লাহ তোমারে শক্তি দিও। পদ্মজার ডান হাত কাঁপছে, সে তার ধৈর্য ধরে রাখতে পারছে না। এই মুহূর্তে সে যা শুনছে তারপর শান্ত থাকা অসম্ভব। লতিফা পদ্মজার মস্তিষ্ক অন্য প্রসঙ্গে নেওয়ার জন্য বলে। পারিজারে কেলা মারছে জানো পদ্ম? পদ্মজা লতিফার দিকে তাকালো। পরিজান কথার মনে পড়লে তার বুকের ব্যথা বেড়ে যায়। সে ম্লান হেসে বলে। না, কিন্তু আন্দাজ করতে পেরেছি। আমির ভাইজানে জানে। সেটাও এখন বুঝতে পারছি। শুনেছি তার আড়ালে একটা পাখিও উড়ে যেতে পারে না। সেখানে আমার মেয়ের খনিকে সে চিনবে না? অবশ্যই চিনবে, কিন্তু কিছু করেনি, কারণ এতে তার লোক কমে যাবে, ব্যবসা ক্ষতি হবে। কিছু যে করে নাই এটাও ঠিক না। 1 মাস পরে আমির ভাইজানে জানছে রিদু ভাইজানে হাবলু মিয়ারে দিয়া পারিজারে খুন করাইছে। সব যাইনা হাবলু মিয়ারে আমির ভাইজানে কুড়াল দিয়া কুপাইছে। রিদু ভাইজানের আমির ভাইজানে খুন করতে চাইছিল, কিন্তু বড় কাকার লাইগা পারে নাই। তয় মাসখানেক হাসপাতালে আসিল। বছরখানেক রিদু ভাইজানে আমির ভাইজানের সামনে যায় নাই। পদ্মজা 2 হাতের চাদর খামচে ধরল। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। সে কান্না মাখা স্বরে বলে। কি নিষ্ঠুর ওরা, আমার ছোট বাচ্চা। লতিফার পদ্মজার জন্য খুব মায়া হয়। মেয়েটা বড় বড় আঘাত সহ্য করছে। পদ্মজা বলল। আমির হাওলাদার তার কাছ থেকে সব কিছু কেড়ে নিত বলে সে আমার মেয়েকে কেড়ে নিয়েছে, তাই না? লতিফা হ্যাঁ সূচক মাথা নাড়ল। পদ্মজা কাঁদো কাঁদো স্বরে বলে।
প্রতিশোধ নিয়েছে সে, আমিও নেব। করুণ মৃত্যু হবে তার। এত বড় সাহস কি করে পেল সে? আমির হাওলাদারের মেয়েকে খুন করার সাহস রিদওয়ানের থাকার কথা না। তার পিছনে মজিদ হাওলাদার আর তার ভাই ছিল, তাদের সমর্থন ছিল। সে জানতো তাকে বাঁচানোর জন্য ঢাল হবে তারা। লতিফা বিচলিত হয়ে পড়ল। কাইদো না পদ্ম, আর কাইদো না। পদ্মজা দুই হাতে চোখের জল মুছে বলে, কাঁদবো না আমি। আমার ছোট মেয়ে জান্নাতে তার নানুর সাথে আছে, সে সুখে আছে। এই জগতে তার না থাকাই ভালো হয়েছে বুবু। পদ্মজাকে যতই ডাকে ততই অবাক হয় লতিফা। এই নারী কিসের তৈরি? এত যন্ত্রণা, এত দুঃখ নিয়েও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। গ্রামবাসীদের চিৎকার তাকে দুর্বল করতে পারেনি। যতবার ভেঙে যায় ততবার চোখের জল মুছে নতুন উদ্যমে বেঁচে ওঠে। লতিফা দ্বিধাভরা কণ্ঠে বলে, আমি তোমারে একবার জড়াইয়া ধরি পদ্ম। লতিফা ঘর ছেড়ে বেরিয়ে গেছে অনেকক্ষণ। এশার নামাজ আদায় করে পদ্মজা ঘর থেকে বের হলো। দরজার পাশে জসিম নেই। একটু আগে সে জসিমের কাশি শুনেছে। কোথায় গেল? অন্দরমহলের অন্ধকার ছেয়ে আছে। সন্ধ্যার পর বিদ্যুৎ চলে যাওয়ার ব্যাপারটা বিরক্তিকর। বাড়িতে সারা শব্দ নেই, কখনোই থাকে না। সন্ধ্যা হলেই তো আলো ঘুমিয়ে পড়ে। রেণু তার ঘরে শুয়ে থাকে। লতিফা রান্নাঘরে টুকটাক কাজ করে। সবার আদেশ শুনে আর এখন সবার খেয়ে দিয়ে নিজের ঘরে যাওয়ার সময়। আর এই মুহূর্তে জসিম উধাও। পদ্মজার স্নায়ু সাবধান হয়ে উঠল। লতিফা রান্নাঘরে থালা বাসন ধুচ্ছে। থালা বাসন ধোয়া শেষে পানি গরম করার জন্য চুলায় আগুন ধরালো। রান্নাঘরে আর আলো নেই। জসিম লতিফার পেছনে গিয়ে দাঁড়ায়। লতিফা জসিমের উপস্থিতি টের পেয়ে কপাল কুঞ্চিত করলো। পেছনে ফিরে বলে, আপনি আমার পিছনে ঘুরতাছেন ক্যারে? আরে আমার পছন্দ হইছে, আমার লগে আয়। আমি জানতাম না। আরে আয় আয়। জসিম হাসলো, তার বেদঘুটে হাসি। সে অনেক চিকন হলেও তাল গাছের মতো লম্বা। লতিফার মাথা উঁচু করে তাকাতে হয়। লতিফা জসিমের আক্রমণের জন্য মনে মনে প্রস্তুত ছিল। সে সজোরে প্রবল কণ্ঠে বলে, এন থেইকা বাইর হইয়া যা কুত্তার বাচ্চা, নাইলে তরে আমি দা দিয়া কুপাইম। জসিম লতিফার ব্লাউজ টেনে ধরে। লতিফা চিৎকার করে দা হাতে নিয়ে জসিমকে লাথি দিয়ে দা সরিয়ে দেয়। লতিফা জসিমকে তার কাছ থেকে সরানোর চেষ্টা করে। দুজনের মাঝে ধস্তাধস্তি শুরু হয়। জসিম গায়ের জোরে লতিফার স্পর্শকাতর স্থানে ছুঁয়ে লতিফা চিৎকার করে মজিদ আর আমিনাকে ডাকলো। জসিম টেনে হিঁচড়ে লতিফার শাড়ি খুলে ফেলল। লতিফার গায়ে হাত দেবার অনুমতি সে খলিলের কাছ থেকে পেয়েছে। যদিও খলিল বলেছিল বাড়িতে কিছু না করতে, কিন্তু জসিম সে কথা শুনেনি। ফলে তার পরিণত ভয়ঙ্কর হয়। সাদা শাড়ির আবরণের আচ্ছাদিত পদ্মজা রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়ায়, তার হাতে রামদা। লতিফা পদ্মজাকে দেখে জসিমকে দুই হাত শক্ত করে জড়িয়ে ধরে। পদ্মজা শক্ত করে রামদা ধরল। তারপর ঝাড়চের বাচ্চা মর বলে পেছন থেকে জসিমের গলায় কোপ বসালো। জসিমের গলা অর্ধেক কেটে যায়। রক্ত ছিটকে পড়ে পদ্মজার গায়ে। লতিফার নাকমুখ রক্তে ভেসে যায়। কিছু রক্ত ছিটকে আগুনে পড়ে। রক্তে রান্নাঘর থালা বাসন পাতিল রাঙা হয়ে ওঠে। দেহটি সজোরে শব্দ তুলে মেঝেতে পড়ে গেল। লতিফার মুখ দিয়ে রক্ত প্রবেশ করায় সে বমি করতে থাকে। পদ্মজার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। সে চোখ বুজে লম্বা করে নিঃশ্বাস নিয়ে স্থির হলো। তারপর লতিফার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, এটা কিন্তু আমার দ্বিতীয় শিকার ছিল। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? পদ্মজা রামদা হাতে নিয়ে অন্দরমহল থেকে বের হলো। রামদা থেকে চুঁইয়ে চুঁইয়ে রক্ত পড়ছে। তার গায়ে সাদা শাড়িতে ছোপ ছোপ রক্তের দাগ। লতিফা আর চোখে পদ্মজাকে দেখছে। পদ্মজার শান্ত থাকা দেখে লতিফা বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়। পদ্মজার হাঁটা দেখে মনে হচ্ছে মানুষ খুন করাটা তার কাজ। লতিফা নিজের কপালে ঘাম মুছে মিনমিনিয়ে বলে, জসিমের লাশটা কিতা করাম? পদ্মজা কলপারে পা রেখে শান্ত স্বরে বলে, এত বড় দেহ দুইজন মিলে কিছু করতে পারবো না। রিদওয়ান কুকুরটা ঘরে আছে না? লতিফার খুব ঘাম হচ্ছে। সে বিড়বিড় করে বলে, তোমারে দেইখা আমার ডর লাগতাছে পদ্ম। লতিফার কথা পদ্মজার কানে আসতেই পদ্মজা হাসল।
বলল, তুমি কখনো খুন করনি? পদ্মজা শীতল চোখে তাকায়। লতিফার মাথা নাড়িয়ে বলে, না করি নাই। শুধু দেখেছো? হ। রিদওয়ানকে গিয়ে বলো পদ্মজা জসিমরে খুন করছে। কলপারের একপাশে সাদা রঙের বালতি ভর্তি পানি রয়েছে। পদ্মজা বালতির পাশে বসলো। পদ্মজার কথা শুনে লতিফার বুকটা ছ্যাঁত করে ওঠে। সে 2 কদম এগিয়ে এসে চাপা স্বরে বলে, এইটা কিতা ক পদ্ম? ঋতু ভাই জানে। লতিফাকে কথার মাঝে থামিয়ে দিয়ে পদ্মজা বলে, কিছুই হবে না, বরং লাশটা সরিয়ে ফেলতে সাহায্য করবে। পদ্মজা রামদা বালতির ভেতরে রাখলো। সঙ্গে সঙ্গে সাদা পানি লাল হয়ে ওঠে। লতিফা কথা বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। সে দ্বিধাগ্রস্ত। পদ্মজা লতিফার চোখের দিকে তাকিয়ে বলে, যা বলছি করো বুবু। লতিফার জবাবে কিছু বলল না। সে উল্টো দিকে ঘুরে অন্দরমহলে চলে গেল। চারিদিকে অন্ধকার, তবে আকাশে চাঁদ আছে। জোনাকি পোকারা অনর্থক গল্প করে যাচ্ছে। তাদেরও কি পদ্মজার মতো অনুভব হয় না? শিশির পড়েছে, মৃদু বাতাসও রয়েছে। তীব্র ঠান্ডায় মাটি যেন কাঁপছে। শুধু কাঁপছে না পদ্মজা, শীতের দানব তার শরীর ভেদ করে ভেতরে ঢুকতে পারছে না। পদ্মজা বুকের ভেতরে একটা উষ্ণ অনুভূতি ছুটে বেড়াচ্ছে। সেই উষ্ণ অনুভূতি শীতের দানবের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। রামদায়ের লেগে থাকা জানোয়ারের রক্ত ধুয়ে পরিষ্কার করে দেয় পদ্মজা। তারপর অন্দরমহলে যাবার জন্য উঠে দাঁড়ালো। অন্দরমহলের সদর দরজার দিকে ফিরে তাকাতেই রেদওয়ানের দেখা মিলল। রেদওয়ান তার দিকে ছুটে আসছে, চোখে মুখে ক্রোধ স্পষ্ট। পদ্মজা মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো, ঠোঁটে হাসি ফুটিয়ে রেদওয়ানকে স্বাগত জানালো। রেদওয়ান নিঃশ্বাসের গতিতে এক হাতে পদ্মজার গলা চেপে ধরে। খারাপ মেয়ে, মরার ইচ্ছা জাগছে তোর? পদ্মজা রেদওয়ানকে বাধা দিল না। সে ঠোঁটে হাসি ধরে রাখলো। রেদওয়ান পদ্মজার হাসি দেখে ভড়কে যায়। পরক্ষণে রেগে গিয়ে আরও জোরে চেপে ধরে পদ্মজার গলা। কিরমির করে বলে, জন্মের মতো হাসি বন্ধ করে দেব। পদ্মজার চোখ উল্টে আসতেই রেদওয়ান পদ্মজার গলা ছেড়ে দিল। পদ্মজা 2-3 বার কাশলো। তারপর রেদওয়ানের চোখের দিকে তাকিয়ে হঠাৎ শব্দ করে হেসে দিল। রেদওয়ান শরীর রাগে কাঁপছে। সে পদ্মজার ব্যবহার হতভম্ব। পদ্মজার চোখে মুখে ভয়ের বিন্দুমাত্র ছাপ নেই। রেদওয়ান দ্রুত গতিতে অন্দরমহলের ভেতরে চলে গেল। লতিফা দরজার সামনে দাঁড়িয়েছিল। রেদওয়ান চলে যেতেই লতিফা দৌড়ে আসে পদ্মজার কাছে। লতিফাকে দেখে পদ্মজার কোনো কারণ ছাড়াই বলল, শিকার তাকে বলে যাকে আমরা হত্যা করার উদ্দেশ্যে আঘাত করি। লতিফা শুধু ড্যাব ড্যাব করে চেয়ে রইল। খলিল টয়লেটে যাচ্ছিলেন। রেদওয়ানকে অস্থির হয়ে মজিদ হাওলাদারের ঘরের দিকে যেতে দেখে তিনি থমকে দাঁড়ালেন। রেদওয়ান মজিদের ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজায় জোরে শব্দ করলো। সে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে, অস্থির হয়ে আছে। মজিদ হাওলাদার সবে মাত্র শুয়েছেন। দরজায় এত জোরে শব্দ হওয়াতে খুব বিরক্তি হলেন। তিনি চোখে চশমা পরে দরজা খুললেন। ততক্ষণে খলিল হাওলাদার সেখানে উপস্থিত হয়েছেন। তিনি রেদওয়ানকে ডাকলেন। রিদু আব্বা। রেদওয়ান ঘাড় ঘুরিয়ে খলিলকে একবার দেখলো। জখলার শব্দ হতেই সে সামনের দিকে তাকায়। মজিদ কিছু বলার পূর্বেই রেদওয়ান 2 হাত ঝাঁকিয়ে মজিদকে বলল, আমার কথা তো কোনোদিন শোনেন না। পদ্মজা কি করছে খবর রাখছেন? খলিল 2 তলায় ওঠার সিঁড়িতে তাকিয়ে বললেন। এ ছেড়ে আবার কোন কাম করলো? মজিদ উৎসুক হয়ে রেদওয়ানের দিকে তাকালেন। রেদওয়ান এক হাত দিয়ে অন্যের হাতে তালুতে থাপ্পড় দিয়ে বলে, খুন করেছে, খুন। জসিমের গলা কেটে রান্নাঘরে ফেলে রাখছে। মজিদ ও খলিল চমকালেন। রেদওয়ান গলায় জোর বাড়িয়ে বলে, খুন করেও একদম স্বাভাবিক আছে, মনে ভয় ডর নাই। রামদা নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। কতটা ভয়ঙ্কর হয়ে গেছে বুঝতে পারছেন কাকা? আপনার অনুমতি নাই বলে ওরে আমার সহ্য করতে হলো, নয়তো ওকে আমি কলপারে গেঁথে আসতাম। মজিদ হাওলাদার কি বলবেন বুঝে উঠতে পারছে না। আচমকা এমন একটা খবর পেয়ে তিনি অপ্রস্তুত হয়ে পড়েছেন। রেদওয়ান গলার জোর আরও বাড়ল। পদ্মজার হাতে অস্ত্র উঠে গেছে কাকা, অস্ত্র। ওইদিকে আমিরের খবর নাই। পাতাল ঘরের দরজায় নতুন তালা দিয়ে চাবি নিয়ে ভেতরে বসে আছে। খাবারও কেউ নিয়ে যায় না, নিতেও আসে না। ভেতরেও কি করতেছে তাও জানি না। ও নিজে মরবে, আমাদেরও মারবে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। আমির পদ্মজা দুজনেই আমাদের জন্য হুমকি কাকা, বুঝতেছেন না কেন? আজকের ঘটনার পরও কি বুঝবেন না? সময় থাকতে আপনি দুজনের কবর খোঁড়ার অনুমতি দেন।
বৃহস্পতিবার দুপুর 1:40। পূর্ণা দুপুরের নামাজ আদায় করে লাহারি ঘরের চেয়ে একটু দূরে অবস্থিত গোলাপ গাছটির পাশে বসে রয়েছে। গোলাপ গাছটি তার ভীষণ প্রিয়। এই গাছটি তার মন খারাপের সঙ্গী, একাকিত্বের সঙ্গী। প্রেমা পূর্ণার পেছনে এসে দাঁড়ালো, কিন্তু পূর্ণা টের পেল না। সে অন্যমনস্ক। তার ঠোঁটে লেগে আছে মিষ্টি হাসি। প্রেমা পূর্ণার কাঁধে হাত রাখে। পূর্ণা চমকে ওঠে। প্রেমাকে দেখে বুকে 3বার থুতু দিল, তারপর বলল, ভয় দেখালি কেন? কখন ভয় দেখালাম হ্যাঁ? প্রেমা ভ্রু কঞ্চন করলো। পূর্ণা বলল, কি দরকার বল? পূর্ণার ব্যবহার দেখে বিরক্তি ধরে গেছে প্রেমার। সে তীব্র বিরক্তি নিয়ে বলে, বড় আম্মা খেতে ডাকছে, যা আমি আসছি। আমার সাথে আসো। পূর্ণা রাগ নিয়ে বলে, যেতে বলছি তো। তুমি কি ভাবছিলে? মুচকি মুচকি হাসছো কেন? তোকে বলতে হবে? প্রেমা দৃঢ় কণ্ঠে বলে, হ্যাঁ বলতেই হবে। পূর্ণা মোড়া ছেড়ে উঠে দাঁড়ালে, বলল, তর্ক করবি না, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো। সবসময় ঝগড়া করো কেন? হ্যাঁ, আমি করি নাকি তুই বেয়াদবি করে আমারই রাগাস? প্রেমা গাল ফুলিয়ে চলে যেতে নিলে তখনই পূর্ণা চট করে প্রেমাকে পেছন থেকে জড়িয়ে ধরল। প্রেমা পূর্ণাকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে, বলে, ছাড়ো, লাগবে না আমার আদর। পূর্ণা প্রেমাকে শক্ত করে ধরে রাখে। প্রেমার কাঁধে থুতনি রেখে আহ্লাদি স্বরে বলল, কাল তো সারা জীবনের জন্য চলেই যাব। রাগ করে না লক্ষ্মী বোন। পূর্ণার কথা শুনে প্রেমা চুপ করে যায়। ঘাড় ঘুরিয়ে পূর্ণার দিকে তাকালো, অবাক হয়ে প্রশ্ন করলো, কোথায় যাবা? পূর্ণা ঠোঁট কামড়ে হাসলো। প্রেমা জোর করে পূর্ণার থেকে ছুটে যায়। একটু দূরত্ব রেখে দাঁড়ালো। পূর্ণা সারা জীবনের জন্য চলে যাবে শুনে প্রেমা বিচলিত হয়ে পড়েছে। সে প্রশ্ন করলো, বলো কোথায় যাবা? পূর্ণা হাত দিয়ে ঢেউয়ের মতো করে বলল, অনেক দূরে। জায়গার নাম নেই? পূর্ণা হাসলো। তার চোখে মুখে খুশি উপচে পড়ছে। প্রেমার ধৈর্যের বাঁধ ভাঙার পথে। পূর্ণা বলল, দূরে, বিকেলে জানতে পারবে। এখন বললে সমস্যা কি? পূর্ণা হঠাৎ চোখ মুখ কঠিন করে বলে, বেশি কথা বলিস। আমার ডাকছে না খেতে, চল। কিন্তু পূর্ণা প্রেমাকে ধাক্কা দিয়ে তাড়া দিল। চল চল। বারান্দায় পা রাখার পূর্বে পূর্ণা ঘাড় ঘুরিয়ে গেটের দিকে তাকালো। তার ভেতরের বাহিরের বসন্তের কোকিল কুহু কুহু করে ডাকছে। মনের বাগানে ফুটেছে শত রঙের ফুল। সেই ফুলের মিষ্টি গানে তলিয়ে যাচ্ছে সে, হারিয়ে যাচ্ছে বারংবার ফেলে আসা অনাকাঙ্ক্ষিত মধুর ক্ষণে। সেদিন পূর্ণা হাওলাদার বাড়ি থেকে ফিরেই মোড়ল বাড়ির উঠানে বসে পড়ে হাঁটুতে মুখ গুজে কাটিয়ে দেয় পর মুহূর্তের পর মুহূর্ত। বাসন্তী অনেক বুঝিয়েছেন যেন পূর্ণা ঘরে যায়। চারিদিকে ছিল কুয়াশা ঢাকা। কুয়াশার জন্যই কয়েক হাত দূরে বস্তুও চোখে পড়েছিল না। এমন অবস্থায় পূর্ণা উঠানে শিশির ভেজা মাটিতে বসেছিল। প্রেমা প্রান্ত কেউ বুঝতে পারেনি। বাসন্তী কেঁদে বলেছেন, আমি তোর আপন মা না, এজন্যে আমার কথা শুনোস না। তাতেও পূর্ণা ভাবান্তর হলো না। সে যে বসে আছে তো বসে আছেই, পাথর হয়ে গেছে। না সে না বাসন্তীর কান্নার কিছুই ছুঁতে পারেনি। বিচ্ছেদের যন্ত্রণা তাকে গ্রাস করে ফেলেছে। মা সমতুল্য বড় বোনের সাথে মনোমালিন্য, ভালোবাসার পুরুষের সাথে বিচ্ছেদ কি করে সহ্য করবে? কি করে? বুকের ভেতরটাই আগুন দাউ দাউ করে জ্বলছে। সে কি করে তা বাসন্তীকে দেখাবে? সন্ধ্যার আজান পড়ার পরও যখন পূর্ণা ঘরে গেল না, তখন বাসন্তীও প্রেমা উঠানে পাটি এনে বিছালো। তারপর পূর্ণাকে প্রেমা বলল, মারতে বসে থাকো না, পার্টিতে বসো। কেন এমন করছো? বড় আপার সাথে কত খারাপ হলো, তার উপর তুমি এমন করছো? পূর্ণা আগের অবস্থানে রইল। বড় আপার সাথে কত খারাপ হলো, কথাটি শুনে তার দুই গাল বেয়ে জল গড়িয়ে পড়ে। বাসন্তী এবং প্রান্ত পূর্ণাকে টেনে পটিতে নিয়ে চাইল, কিন্তু পূর্ণা চিৎকার করে কেঁদে দিল। বড় অপার সাথে কত খারাপ হলো? কি সমস্যা তোমাদের? আল্লাহর দোহাই লাগে, একটু অন্তত শান্তিতে থাকতে দাও, নয়তো আমি কিছু একটা করে ফেলবো। আমি আত্মহত্যা করব। আমার আর সহ্য হচ্ছে না। পূর্ণার রুদ্রমূর্তির সামনে বেশিক্ষণ টিকে থাকার সাহস হলো না কারো। পূর্ণা যে ধাঁচের মেয়ে, সে নিজের ক্ষতি করতে দুইবার ভাববে না। বাসন্তী ঘরে এসে চাপা স্বরে কাঁদতে থাকলেন। তিনি আত্মগ্লানিতে ক্ষয় হয়ে যাচ্ছেন। না পেরেছেন পদ্মজাকে অপবাদ থেকে বাঁচতে, আর না পারছেন পূর্ণার কষ্ট কমাতে। সব ঘটনার জন্য তিনি নিজেকে দোষারোপ করছেন। বারবার মনে হচ্ছে হেমলতা থাকলে এসব কিছুই হতো না। বাসন্তীর মা হিসেবে নিজেকে ব্যর্থ মনে করছেন। প্রেমা বাসন্তীকে কাঁদতে দেখেও দূরে দাঁড়িয়ে রইল।
তার নিজেরও বুক ভারী হয়ে আছে। গ্রামবাসী ছি চিৎকার করছে, বাড়ি বয়ে এসে যা তা বলে যাচ্ছে। বড় বোন পদ্মজার সাথে মৃত মা হেমলতাকেও তারা ছাড়ছে না, সাথে মৃদুল পূর্ণার নাম তো আছেই। কিশোরী এই ছোট মনে আর কতক্ষণ সহ্য করবে? ক্ষমতা ধরে রাখা যায়? প্রেমার দুটো চোখ ছলছল করে ওঠে, চোখের জল গড়িয়ে পড়ার আগে দ্রুত মুছে ফেলল সে। চারপাশে গাঢ় অন্ধকারে ডুবে গেছে। পূর্ণা উঠান ছেড়ে তার প্রিয় গোলাপ গাছটির পাশে এসে বসল। গাছের পাতা আলতো করে ছুঁয়ে দিতে 2 ফোঁটা শিশির ঝরে পড়ে মাটিতে। প্রেমা পূর্ণার জন্য অপেক্ষা করতে করতে বারান্দায় ঘুমিয়ে পড়েছে। বাসন্তী বারান্দার মুখে মোড়া নিয়ে বসে আছেন। পূর্ণাকে বাইরে রেখে তিনি ঘরে থাকতে পারবেন না। নিজের অজান্তেই একসময় চোখ লেগে যায়। প্রান্ত টয়লেটে যাওয়ার জন্য বের হয়েছিল। লাহরি ঘরের চারপাশটা অন্ধকারে তলিয়ে আছে দেখে সে এগিয়ে আসে। অন্ধকারের জন্য পূর্ণাকে তার চোখেই পড়ছে না, তাই সে রান্নাঘরে গিয়ে একটা হারিকেন জ্বালিয়ে নিয়ে আসে। তারপর পূর্ণার পাশে এসে বলল, আপা ঘরে চলো। পূর্ণা রুক্ষ চোখে তাকায়, কাটকাট কণ্ঠে বলে, যা এখান থেকে। তাও প্রান্ত কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। এরপর পূর্ণার চেয়ে কিছুটা দূরে থাকার মুরগির খুপির উপর হারিকেন রেখে সে চলে যায়। রাত গভীর থেকে গভীরত হয়। পূর্ণা গোলাপ গাছটি ছিঁড়ে লাহারি ঘরের বারান্দায় যায়। সেখানে থেকে আবার গোলাপ গাছের সামনে আসে। রাত বাড়ার সাথে কষ্টগুলোও মাথাচাড়া দিয়ে উঠছে। আক্ষেপের ভারে শরীর ভার হয়ে আসছে। লাল বেনারসি পরার স্বপ্নটা কি স্বপ্নই রয়ে যাবে? পায়ে আলতা দেওয়া হবে না একটা সংসার। সে সংসারের মৃদুল হবে কর্তা, সে হবে কর্ত্রী। মৃদুল কেন তাকে বুঝলো না? মৃদুল কি তাকে ভালোবাসেনি? কখনো মুখ ফুটে কেন বলেনি ভালোবাসার কথা? অসহ্য যন্ত্রণার তার ইচ্ছে হচ্ছে নিজের চুল ছিঁড়ে ফেলতে। গা ছমছমে পরিবেশ, নিস্তব্ধতায় ঘিরে আছে চারপাশ। বৃষ্টির ফোঁটার মতো শিশির পড়ছে। লাহারি ঘরের টিনের ছাদে টুপটুপ শব্দ হচ্ছে। পূর্ণার শরীরে মৃত মানুষের মতো ঠান্ডা হয়ে গেছে। মৃদু কাঁপছেও, তবুও তার ইচ্ছে হচ্ছে না ঘরে যেতে। হঠাৎ এক জোড়া পায়ের শব্দ কানে এসে ধাক্কা দেয়। পূর্ণা থমকে যায়। সে টের পায় কেউ একজন তার চেয়ে কয়েক হাত দূরে এসে দাঁড়িয়েছে। পূর্ণা চট করে উঠে দাঁড়ালো। ঘাড় ঘুরিয়ে আগন্তুককে দেখে তার চোখে মুখে কোনো পরিবর্তন ঘটল না। সে অন্যদিকে ফিরে তাকালো, তারপর আবারও আগন্তুকের দিকে তাকালো। না, সে সত্যিই দেখছে মৃদুল এসেছে। এই কুয়াশা জড়ানো রাত, টুপটুপ শিশির আর হারিকেনের হলুদ আলোর সাক্ষী বিপর্যস্ত মৃদুলের ঘায়েল করা চাহনি নিয়ে তাকিয়েছিল পূর্ণার দিকেই। সেই চাহনির তীর বিদ্ধেই পূর্ণার বুকের স্পন্দন থেমে গিয়েছিল শ্বাস প্রশ্বাস। চোখের পলক পড়েনি দীর্ঘক্ষণ। মৃদুল যখন অস্পষ্ট স্বরে ডাকলো, পূর্ণা, তখন পূর্ণার সন্নিহিত ফিরল। সে আবিষ্কার করলো উপস্থিত মৃদুলের চাহনি তার মনের রাগ ক্ষোভ পানি করে দিয়েছে। এ কেমন শক্তি! তবে মৃদুলের কণ্ঠ শুনে অভিমানের পাহাড়টা যেন মজবুত হয়ে দাঁড়িয়েছে। অভিমানের ভারে পূর্ণা বাজখাই কণ্ঠে বলে, কি চাই? মৃদুল মাথা নত করে ঠাঁই দাঁড়িয়ে থাকে। সে কোনো জবাব দিতে পারল না। পূর্ণা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও যখন উত্তর পেল না, তখন মৃদুলের পাশ কাটিয়ে চলে যেতে চায়। মৃদুল পথ আটকে দাঁড়ায়, তার মাথা নত। কি চান আপনি? এত রাতে আমার বাড়িতে এসেছেন কেন? আপনার তো এতক্ষণে নিজের বাড়িতে থাকার কথা ছিল। মৃদুল কিছু বলতে চাইছে কিন্তু পারছে না, গলা আটকে আসছে। সে পূর্ণার চোখের দিকে তাকালো। তার চোখে মুখে অসহায়ত্ব স্পষ্ট। পূর্ণার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। ফর্সা মানুষের এই এক সমস্যা, তারা কাঁদলে চোখ মুখ লাল হয়ে যায়। তখন দেখে খুব মায়া হয়। পূর্ণার গলার স্বর নরম হয়। কি বলবেন বলুন, বলে বিদায় হন। কত নির্দয়ভাবে পূর্ণা বিদায় হতে বলল। মৃদুলের মনে হলো এমন নিষ্ঠুর কথা সে আগে কখনো শুনেনি। সঙ্গে সঙ্গে মৃদুলের চোখ থেকে জল গড়িয়ে পড়ে। সে তার ভুলের ক্ষমা কী করে চাইবে বুঝতে পারছে না। সারা দিন সে অসহনীয় যন্ত্রণার মধ্যে কাটিয়েছে। হাড়ে হাড়ে টের পেয়েছে পূর্ণাকে শুধু মন নয়, তার সুখের চাবিও দিয়ে বসে আছে। কখন কি করে তার এত বড় ক্ষতি হয়ে গেল সে বুঝতেই পারেনি। ভেবেছিল পূর্ণাকে এই মুখ আর দেখাবে না, কিন্তু রাতের আধার পাহাড় সম যন্ত্রণার সূঁচ নিয়ে যখন তার উপর ঝাঁপিয়ে পড়ে, সে আর স্থির থাকতে পারল না। উল্কার গতিতে হাওলাদার বাড়ি গিয়ে উপস্থিত হয়। সেখানে গিয়ে দারোয়ানের কাছে জানতে পারল পূর্ণা নিজের বাড়ি চলে গেছে। মৃদুল আর দেরি করেনি। কুয়াশার স্তর ভেদ করে ছুটে আসে প্রিয়তমার বাড়িতে। কিন্তু এই মুহূর্তে মনের মণিকোঠায় জড়িয়ে রাখা প্রিয়তমাকে দেখে তার কথা হারিয়ে গেছে সত্তা। নিজের সত্তা হারিয়ে কাউকে ভালোবাসতে নেই, এই ক্ষতি কখনো পূরণ হয় না। কিন্তু প্রেমিক মন কি আর এত কিছু বোঝে? মৃদুলের চোখে পানি দেখে পূর্ণার গলা জড়িয়ে আসে। সে গোপনে ঢোক গেল। মৃদুল তার কান্না আটকিয়ে পড়ল। আমি তোমার সাথে থাকতে পারবো না পূর্ণা।
পূর্ণা প্রতিশোধ রূপায়ণ হয়ে ওঠে। তখন মৃদুল তাকে অবজ্ঞা করে চলে গিয়েছিল, এখন সেও এর প্রতিশোধ নেবে। পূর্ণা বলল, কিন্তু আমি আপনাকে চাই না। আমার সাথে যাকে মানায় না আমি তার ধারে কাছেও থাকতে চাই না। পূর্ণা উচ্চারিত একটা শব্দ মৃদুলের বুক ছিঁড়ে ফুটো করে দেয়। সে পূর্ণার দিকে এক পা বাড়িয়ে পড়ল। আমি তখন বুঝি নাই, আমি আমি রাগ সামলাতে পারি নাই। মৃদুলের কথার ধরন এলোমেলো, সে ভীষণ অস্থির। সে যেন নিজের মধ্যেই নেই। পূর্ণা এত সহজে নরম হওয়ার পাত্রী নয়। সে তার তেজ ঊর্ধ্বে রেখে বলল, কৈফিয়ত দেওয়ার জন্য কষ্ট করে কালো মেয়ের কাছে আসতে গেলেন কেন? হ্যাঁ, রাতের কালো আধারে কালো মেয়েটাকে কি দেখা যাচ্ছে? মৃদুল কি বলবে কি করবে বুঝতে পারছে না। আচমকা সে পূর্ণার কোমর জড়িয়ে ধরে হাঁটু গেড়ে বসে পড়ল। ঝরঝর করে কেঁদে ফেলল। হঠাৎ যেন পাহাড়ের শক্ত মাটির দেয়াল ভেঙে ঝর্ণার ধারা বাঁধ ভেঙে গেল। পূর্ণা পায়ের তলার মাটি শিরশির করে ওঠে, মাথা চক্কর দিয়ে ওঠে, সর্বাঙ্গে ঠান্ডা স্রোত বয়ে যায়, যেন মাথার ওপর বরফের পাহাড় ধসে পড়েছে। মৃদুল কান্নামাখা স্বরে বলে, আমি কখন এমন হইয়া গেলাম পূর্ণা? তুমি আমারে কোন নদীতে নিয়ে ঝাঁপ দিলা? নদীর একুল পাই না ওকুল পাই না, তুমি হাত ছাইরা দিলেই মরণ। ধইরা রাখো আমারে। মৃদুলের আকুল আবেদন শুনে পূর্ণার বুকের পাঁজর ব্যথায় টনটন করে ওঠে। তার অভিমানের পাহাড় মুহূর্তে ধসে যায়। মৃদুল কখন তাকে এত ভালোবেসে ফেলল? এই জাদু কখন হলো? এইভাবে কোনো প্রেমিক কাঁদতে পারে? পূর্ণা মৃদুলের সামনে বসলো। তার চোখ দুটি আবারও জ্বলে পূর্ণ হয়ে ওঠে। সে মৃদুলের এক হাতে শক্ত করে ধরে। মৃদুল বলে, পূর্ণা, আমি আর কোনোদিন এমন করতাম না, কোনোদিন না। এবারের মতো মাফ করে দাও। যদি এমন করি তুমি আমারে আমার লুঙ্গি দিয়া শ্বাস আটকায় খুন কইরো। মৃদুলের কথা শুনে পূর্ণার মনের আকাশে মেঘ কেটে যায়। সে মৃদুলের হাতের ওপর কপাল ঠেকিয়ে হাসতে হাসতে কান্না করে দিল। বিচ্ছেদের পরের পূর্ণ মিলন এত মধুর হয় কেন? পূর্ণার ইচ্ছে হচ্ছে মৃদুলকে নিয়ে দূরে কোথাও হারিয়ে যেতে। শেষ রাতের বাতাস শাঁসা করে উঠছে। লাহারি ঘরের বারান্দায় চৌকিতে বসে আছে মৃদুল পূর্ণা। দুজনের মাঝে এক হাত দূরত্ব, হাড় কাঁপানো শীত। পূর্ণা ঠকঠক করে কাঁপছে। মৃদুল মৃদু ধমকের স্বরে বলে, মৃদু ধমকের স্বরে বলল, কখন থাইকা কইতাছি, ঘরে যাও। পূর্ণা কাঁপছে ঠিকই, তবে তার মুখে হাসি। সে ঠোঁটে হাসি ধরে রেখেই বলে, কাঁপতে ভালো লাগে আমার। অসুস্থ হয়ে যাইবা তো? শরীর মারা মানুষের মতো ঠান্ডা হয়ে গেছে। কিছু হবে না। মৃদুল পূর্ণাকে দেখে অবাক হচ্ছে। একটা মানুষ এমন তীব্র ঠান্ডা কী করে সহ্য করতে পারে? ফজরের আজান পড়ার খুব খুব বেশি সময় নেই। ফজরের আজানের পূর্বে মৃদুলকে তার আত্মীয় বাড়িতে পৌঁছাতে হবে। ফজরের নামাজের পরই ট্রেন আসবে। মৃদুল চৌকি থেকে নেমে বলল, আমি যাই এখন। মৃদুলের কণ্ঠে জড়তা। সে যেতে চাইছে না। পূর্ণা চৌকি থেকে নেমে মৃদুলের পাশে এসে দাঁড়ালো। মৃদুলের চোখের দিকে তাকিয়ে বলে, আসবেন তো? মৃদুল পূর্ণার খুব কাছে এসে দাঁড়ালো। পূর্ণার দুই গালে হাত রেখে বিভ্রম নিয়ে বলে, বৃহস্পতিবার বিকালে মধ্যে আইসা পড়মু। শুক্রবার আমার এই রানীর সাথে আমার নিকা হইব। মৃদুল নিকাহ শব্দটা খুশিতে বাকুম হয়ে উচ্চারণ করে। পূর্ণা বলল, আপনার আম্মা রাজি না হলে? পুরো দুনিয়ারে এক পাশে রাইখা শুক্রবার আমি তোমারে বিয়া করবো। বিয়ের শাড়ি গহনা নিয়ে আসমু, তুমি খালি প্রহর গুনতে থাকো। পূর্ণা খুশিতে কান্না পাচ্ছে। 3 দিন পর সেও বউ সাজবে। মৃদুলের বউ হবে। সুদর্শন বাউন্ডলের রাগী ছেলেটার বউ। ভাবতে বুকের ভেতর শিহরণ বয়ে যাচ্ছে। মৃদুল আমোদে গলায় বলল, এখন যাও, লেপের তলে ঢুইকা ঘুম দাও। তোমারে ধরছি না, সাপেরে ধরছি। বোঝা যাইতেছে এত ঠান্ডা। যাও, ঘরে যাও। টর্চ নিয়ে আসেননি? অন্ধকারে যাবেন কি করে? মৃদুল চুল ঝাঁকি দিয়ে ভাব নিয়ে বলে, আমি মিয়া বংশের ছেড়া। দুনাত এমন কিছু নাই যে আমার পথ আটকাবো। যেমন আইসি অমনেই যামু। না ফিক করে হেসে দিল। গেটের কাছাকাছি এসে পূর্ণা বলল, তাড়াতাড়ি আসবেন কিন্তু, আমি অপেক্ষা করব। মৃদুল হেসে মাথা নাড়ালো। ইশারায় আশ্বস্ত করলো সে তাড়াতাড়ি আসবে। গেটের কাছে গিয়ে ফিরে তাকালো মৃদুল। বুকের ভেতরটা কেমন যেন করছে। মনে হচ্ছে কিছু একটা বলা হয়নি। সে কথাটি না বললে হয়তো বড় ভুল হয়ে যাবে। মৃদুল পূর্ণার সামনে এসে দাঁড়ালো। খুব কাছাকাছি। পূর্ণা উৎসুক হয়ে আছে। সেও যেন কিছু শুনতে চাইছে। মৃদুল তার শুকনো ঠোঁট জিভ দিয়ে ভেজালো। তারপর বলল, পূর্ণা।
মৃদুলের কথার সাথে মুখ থেকে ধোঁয়া বের হয়। পূর্ণা স্থির হয়ে তাকিয়ে আছে। মৃদুল পূর্ণাকে একবার দেখলো, তারপর লাহারি ঘরের দিকে তাকালো, তারপর আবার পূর্ণার দিকে তাকিয়ে বলে, তুমি ছাড়া এই পৃথিবীর সুখ আমার জন্য হারাম হইয়া যাক পূর্ণা। মৃদুলের প্রতিটা কথা এত মধুর মনে হচ্ছে পূর্ণার, তারা যেন নতুন কোনো জগতে চলে এসেছে, যেখানে শুধু সে মৃদুল প্রেম প্রেম আর প্রেম। পরক্ষণেই মৃদুল বলল, ভালোবাসি না কইলে হয় না, কইতে হয়। পূর্ণা চোখে জল নিয়ে হেসে ওঠে। তার রেশমি কালো চুল মৃদু বাতাসে উড়ছে। কুয়াশার আবছা আলোয় শ্যামবর্ণের পূর্ণাকে আবেদনময়ী মনে হচ্ছে। রাতের অন্ধকারে নিজস্ব ক্ষমতা আছে। রাত মানুষের মনের অনুভূতিকে সযত্নে জাগ্রত করে তোলে। মৃদুলের উপর রাত তার নিজস্ব ক্ষমতা ফলায়। ফলস্বরূপ মৃদুলের মনের জানালা উঁকি দেয় নিষিদ্ধ সব আবদার। যখন মৃদুলের নিজের মনের চাওয়া বুঝতে পারল, সে জোরে নিঃশ্বাস ফেলে হঠাৎ বলে উঠল, শয়তান শয়তান। পূর্ণা হতভম্ব হয়ে যায়। সে চোখে মুখে বিকৃত করে বলল, শয়তান কে? আমি? মৃদুল অপ্রস্তুত হয়ে পড়ে। সে বলল, না না, তুমি হইবা কেন? মৃদুল চোখ ঘুরিয়ে চারপাশ দেখতে দেখতে আবারও বলল, দেখো আমার চারপাশে শয়তান ঘুরতেছে। পূর্ণা মৃদুলের চারপাশ দেখে বলল, কোথায়? কিভাবে দেখলেন? মৃদুল অসহায় চোখে তাকায়, অনেকক্ষণ তাকিয়ে থাকে, তারপর বলে, আমার তোমার চুমু খাইতে ইচ্ছা করতেছে, এটাই তো শয়তানের কাম। মৃদুল সহজ সরল স্বীকারোক্তি। পূর্ণার কান গরম হয়ে যায়, লজ্জায় চোখ নামিয়ে ফেলে। মৃদুল অস্থির হয়ে বলে, আমি যাইতেছি। কথা শেষ করেই মৃদুল ঘুরে দাঁড়ায়। গেটের বাইরে যেতে যেতেই দুই গালে থাপ্পড় দিয়ে কয়েকবার উচ্চারণ করলো, আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ। মৃদুল চোখের আড়াল হতেই পূর্ণা একা একা হেসে কুটি কুটি হয়ে যায়। পূর্ণা পায়ে আলতা দিয়ে প্রেমাকে বলল, ভালো দেখাচ্ছে না? প্রেমা পূর্ণার উপর ভীষণ রেগে আছে। সে তীব্র বিতৃষ্ণা নিয়ে বলল, কথা বলবো না তোমার সাথে। ওমা, আমি আবার কি করলাম? আম্মা এত রান্না করছে আর তুমি পুরো বাড়ি নতুন করে গোছালে, এখন আবার সাজতে বসেছো। কেন এসব হচ্ছে সেটা বলছো না কেন? পূর্ণার ঠোঁট টিপে হাসলো। 2 ডজন লাল কাঁচের চুড়ি 2 হাতে পরে নিল। আমি কি আর কখনো সাজিনি? এবার আলাদা মনে হচ্ছে। সেটা তোর দোষ। আপা বলো না। বিরক্ত করবি না তো। প্রেমা রাগে পায়ে গটগট শব্দ তুলে সোজা রান্নাঘরে চলে গেল। এখন সে বাসন্তীকে চাপ দিয়ে সব জেনে নেবে। প্রেমাকে রাগাতে পূর্ণার বেশ লাগে। সে নিজের পায়ের দিকে তাকিয়ে মৃদু হাসল। মৃদুল পূর্ণার আলতা দেওয়া পা খুব পছন্দ করে। যতবার পূর্ণা আলতা দিয়েছে মৃদুল ততবার প্রশংসা করেছে। পূর্ণা নিজেকে প্রজাপতি মনে হচ্ছে। মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াতে ইচ্ছে করছে যত্রতত্র। চোখ বুঝলে সেদিনের রাতটা ধরা দেয় ছবির মতো। মৃদুল চলে যাবার পরদিন সকালে উঠেই পূর্ণা পদ্মজার কাছে গিয়েছিল। 2 বোনের মনোমালিন্য শেষ হয়েছে। পূর্ণার মুখে সব শুনে পদ্মজা ভীষণ খুশি হয়েছে। মাঝে একদিনের বেশি সময় চলে গেল। পদ্মজার সাথে পূর্ণার দেখা হয়নি, তাই পূর্ণার সিদ্ধান্ত নেয় সে এখন হাওলাদার বাড়িতে যাবে। মৃদুলের জন্য অপেক্ষা করার সময়টা খুব বেশি দীর্ঘ মনে হচ্ছে। ওই বাড়িতে গেলে সময়টা কেটে যাবে, আর ফিরে দেখবে মৃদুল চলে এসেছে। তাছাড়া আমিরের সাথে পূর্ণা সাক্ষাৎ করতে চাই। পদ্মজার অনিশ্চিত জীবনটা গুছিয়ে দেওয়ার কোনো পথ আছে নাকি খুঁজতে হবে। পূর্ণা মাথায় ঘোমটা টেনে নিল, তারপর চিৎকার করে বাসন্তীকে বলল, বড় আম্মা, আপার কাছে যাচ্ছি। রান্নাঘর থেকে বাসন্তীর জবাব আসে, যাস না এখন। কিন্তু চঞ্চল পূর্ণা কি কারো কথা শোনার মেয়ে? সে দৌড়ে পালাতে চায়। গেটের কাছে এসে হোঁচট খেয়ে পড়ে যায়। বড়ই কাঁটা পড়েছিল। সেই কাঁটায় তোড়জোড়ভাবে পূর্ণার হাতে প্রবেশ করে। কিঞ্চিত রক্ত বেরিয়ে আসে, তাতেও দমবার পাত্রে নয় সে। কাঁটা বের করে দ্রুত মোড়ল বাড়ি ছাড়ল। বেশ কিছুক্ষণ হাঁটার পর পূর্ণা মনটা হঠাৎ করে বিতৃষ্ণায় ভরে ওঠে। সে ঘাড় ঘুরিয়ে মোড়ল বাড়ির দিকে তাকালো। গাছগাছালি ফাঁক ফোঁকর দিয়ে তাদের ঘরের ছাদ দেখা যাচ্ছে। পদ্মজা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ফরিনার কবরের পাশে গেল। সাথে নিয়ে এসেছে গোলাপ, জারবেরা, গাঁদা ও চন্দ্রমল্লিকা গাছের চারা। ফরিনার কবরের চেয়ে একটু দূরে গর্ত খুঁড়ল। প্রথমে গোলাপ গাছের চারা রোপণ করে। দ্বিতীয় রেদওয়ানের অন্দরমহল থেকে বেরিয়ে পদ্মজাকে দেখে সেকেন্ড 3 জন্য দাঁড়ালো। তার চোখে মুখে আনন্দের ছাপ। তারা গত 2 দিনে পদ্মজার ওপর কোনো রকম চাপ প্রয়োগ করেনি এবং বাজে আচরণও করেনি। পদ্মজা প্রথম যখন ব্যাপারটা ধরতে পারল অবাক হয়েছিল, পরে আন্দাজ করে নিয়েছে।
নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র চলছে। পদ্মজা স্বাভাবিক আচরণ করলেও ভেতরে ভেতরে সর্বক্ষণ ওঁত পেতে থেকেছে, সাবধান থেকেছে, কিন্তু কোনো আক্রমণ আসেনি। রেদওয়ান পদ্মজার কাছে যাওয়ার জন্য পা বাড়িয়েও সেদিকে গেল না। পদ্মজার উদ্দেশ্যে শীষ বাজিয়ে যেখানে যাচ্ছিল সেখানে চলে গেল। পদ্মজা শীষ শুনেও তাকালো না। সে বুঝতে পেরেছে শীষটা কে দিয়েছে। পদ্মজা আর একটা গর্ত খুঁড়ল চন্দ্রমল্লিকার জন্য। আমির জানালা খুলে বাইরে তাকালো। সঙ্গে সঙ্গে চোখে মুখে এক মুঠো বাতাস আর তীব্র আলো ঝাঁপিয়ে পড়ে। আমির চোখ ছোট ছোট করে ফেললো, তারপর চারপাশে চোখ বোলালো। অন্দরমহলে কারো উপস্থিতি টের পাওয়া যাচ্ছে না, কারো সারা শব্দও নেই। বাড়িটা মৃত হয়ে গেছে। একসময় কত শোরগোল ছিল। শাহানা, শিরিন, রানী, লাবণ্য, ফরিনার মতো ভালো মনের সহজ সরল মানুষগুলো ছিল। এখন কেউ নেই। লাবণ্যর বিয়ে হওয়ার কথা ছিল, হয়েছে কি? লাবণ্য নিজের ভাইকে ছাড়া কি করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল? আর রানী ভাগ্যের সাথে অভিমান করে কোথায় হারিয়ে গেল? আদৌ কি বেঁচে আছে, নাকি অভিমানের পাল্টা এতটাই ভারী যে সইতে না পেরে নিজেকে উৎসর্গ করে দিয়েছে? আমিরের দীর্ঘশ্বাস ছাড়ল। সে ফরিনার কবরের দিকে তাকালো। পদ্মজা বাঁশের কঞ্চি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে মাত্র। তার সাদা শাড়ির আঁচল মাটিতে ছুঁই ছুঁই, শাড়ির এক পাশে কাদা মাখানো। সাদা শাড়ি পরা অবস্থায় পদ্মজাকে দেখে আমিরের আত্মা স্তব্ধ হয়ে যায়। সে চেয়ার খামচে ধরে। বুকের ভেতর সূচের মতো তীক্ষ্ণ একটা যন্ত্রণা শুরু হয়। ক্ষণে মুহূর্তে পার্থক্যে সেই যন্ত্রণা বুক ঝাঁপিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। ব্যাখ্যাতীত যন্ত্রণার অনুভূতিতে তার ভেতরটা গাঁট হয়ে যায়। সে 3 রাত 2 দিন পাতাল ঘরে থেকে আজ সকালে বেরিয়ে এসেছে। অন্দরমহলে না গিয়ে সোজা আলোক ঘরে চলে আসে। মগার পাশে গিয়ে শুয়ে পড়ে। মগা আমিরকে তার পাশে শুতে দেখে চমকায়, তবে উদ্ভ্রান্ত আমিরের সাথে কথা বলার সাহস হয় না। সে মেরুদণ্ড সোজা করে চুপচাপ শুয়ে থাকে। বেশ কিছুক্ষণ পর আমির ঘুম ঘুম চোখে বলল, আমি যে এখানে আসি কেউ যেন জানতে না পারে। মগা সোজা থেকে চোখ ঘুরিয়ে আমিরের পিঠের দিকে তাকিয়ে বলে, আচ্ছা। আমির ঘুমিয়ে পড়ে। এই তো কিছুক্ষণ আগেই তার ঘুম ভেঙেছে। শরীরে এক ফোঁটাও শক্তি ছিল না। 2 দিন শুকনো খাবার আর 2 বোতল পানি খেয়ে কাটিয়েছে। মগা আমিরের মুখ দেখে বুঝতে পারে আমির ক্ষুধার্ত। সে আন্দরমহল থেকে পিঠা এনে দেয়। লতিফা গতকাল বিকেলে পিঠা বানিয়েছিল। আমির বিনা বাক্যে পিঠা খেলো। তারপর জানালা খুলে পদ্মজার পরনে সাদা শাড়ি দেখে থমকে গেল, স্তব্ধ হয়ে গেল। আমিরের বুকের ভেতরটা কেউ যেন একজন বলল, এই চোখ গলে যাক, দৃষ্টি কমে যাক, সাদা রং এত বিশ্রী কেন? আমির অযত্নে বড় হওয়া মাথার চুলগুলো এক হাত দিয়ে টেনে ধরে হাঁ করে শ্বাস নিল। জানালা দিয়ে আসা আলোয় মগা আবিষ্কার করলো আমিরের হাতে অগণিত কামড়ের দাগ। তাও এসে চুপ করে থাকলো। গ্রহ চাপা দিল আমিরের হাতে কামড় দেওয়ার জন্য। হাঁ করে তখন মগার উপস্থিতি টের পায়, থেমে যায়। আর চোখ দুটি স্বাভাবিক রকমের লাল। মগা চোখের দৃষ্টি নামিয়ে ফেলে। আমির পানি পান করে ঘরের বাইরে বেরিয়ে আসে। পূর্ণা হাওলাদার বাড়ি ঢুকেই আলোক ঘরের সামনে আমিরকে দেখতে পায়। আমিরকে দেখে অজানা বোবা একটা অনুভূতি কুণ্ডলী পাকিয়ে পূর্ণার বুকের ভেতর ঢুকে পড়ে। সে দৌড়ে আসে। পূর্ণাকে আসতে দেখে আমি তার এলোমেলো চুলগুলো ঠিক করে হাসি হাসি মুখ করার চেষ্টা করে। পূর্ণা আমিরের সামনে এসে দাঁড়ায়। সে অবাক চোখে আমিরকে দেখে। আমিরের মাথায় চুল লম্বা হয়েছে। চুলগুলো আগে চিকচিক করতো, এখন কেমন ময়লা দেখাচ্ছে। দাড়ি গোঁফের জন্য গাল দেখা যাচ্ছে না, শুকিয়েছে অনেক। আমিরকে দেখে পূর্ণার চোখে মুখে যে আনন্দটা আগে ফুটে উঠতো সেটা আজ নেই, বরং বিষণ্ণতায় চেয়ে আছে। আমিরকে দেখে পূর্ণার চোখ দুটি বিষণ্ণ হয়ে উঠেছে। পূর্ণা আমিরের জন্য মায়া হয়। আমির কখনো তার বোনের জামাই ছিল না, বড় ভাই ছিল, তাই অনুভূতিটা ছোট বোনের মতোই রক্তাক্ত। পূর্ণা পাংশুটের স্বরে বলল, আমি এখনো বিশ্বাস করতে পারি না যে ভাইয়া। পূর্ণার কথা শুনে আমির অবাক হলো না। সে শুনেছে পূর্ণা এক রাত এখানে ছিল। তাহলে পদ্মজা নিশ্চয়ই কিছু বলেছে। পূর্ণা আবারও বলে, এতটা নিখুঁত অভিনয় কেউ কিভাবে করতে পারে? তোমার ধমক, উপদেশ, ভালোবাসার কিছু অভিনয় ছিল না। এতটুকু আমি বুঝতে শিখেছি। তুমি চাইলে সব খারাপ কাজ ছেড়ে দিতে পারবে। ভাইয়া, দয়া করে তুমি আমার ভালো ভাই থাকো। পূর্ণা কেঁদে দিল। সে কান্না ছাড়া অনুভূতি প্রকাশ করতে পারে না। আমি সবসময় পূর্ণার মাথায় হাত রেখে উপদেশ দেয়, সান্ত্বনা দেয়। অভ্যাস মতো আজও পূর্ণার মাথায় হাত রাখতে গেল, কিন্তু রাখলো না, থেমে গেল। যদি পূর্ণা এই ছোঁয়াকে অপবিত্র মনে করে। আমি নিজের হাত গুটিয়ে নিল। প্রসঙ্গ পাল্টাতে বলল, মৃদুল নাকি আজে বাজে কথা বলছে? পূর্ণার বুকের ভেতর থাকা টনটনে অভিমানটা কণ্ঠস্বরে বলে ওঠে। আমি নিরুত্তর। পূর্ণা বলল, কথা ঘোরাচ্ছ কেন ভাইয়া? তোমার নাকি মন নেই, মায়া দয়া নেই? তুমি নাকি পাষাণ, নিষ্ঠুর?
এত করুণ কারো কণ্ঠ হয়? বোন বলছে তুমি নাকি পাষাণ নিষ্ঠুর। উত্তরে কি বলবে আমির? হ্যাঁ আমি পাষাণ বলবে নাকি চুপ থাকবে? আমির বুঝতে পারছে না। পূর্ণা আমিরের নিশ্চুপ থাকাটা পছন্দ করছে না। শ্যামবর্ণের আমির হাওলাদার একসময় পূর্ণা পছন্দ না করলেও এখন আত্মার সাথে মিশে গেছে। আমির বাচাল প্রকৃতির মানুষ, সারাক্ষণ কথা বলে, কিন্তু আজ তার মুখে কথা নেই। সে নির্জীব, নিষ্ক্রিয়। পূর্ণা সাবধানে ভেজা কণ্ঠে বলে, আমিও কি তোমাকে ঘৃণা করব ভাইয়া? আমির ছটপট করতে থাকে। তার পা দুটি অস্থির, চোখ দৃষ্টি অস্থির, কপালে ছড়িয়ে থাকা কয়টা চুল টেনে ধরে। পূর্ণা গাঢ় স্বরে বলে, আপা খুব কষ্টে আছে ভাইয়া। আপা ছোট থেকে কষ্ট পেয়ে আসছে, এখনও পাচ্ছে, আর কতদিন কষ্ট পাবে? কবে সব কিছু ঠিক হবে? আমির চটজলদি উত্তর দেয়। 2 দিন। পূর্ণা ভ্রু কোঁচকালো, বলল, 2 দিন পর সব ঠিক হয়ে যাবে। আমির কথা বলল না, তবে হ্যাঁ সূচক মাথা নাড়ল। পূর্ণা ঠোঁটে হাসি ফুটে ওঠে। তবে কি আমির সব কিছু ছেড়ে দিতে চাইছে? পূর্ণা ঠোঁটের হাসি প্রশস্ত হয়। সে খুশিতে বাকবাকুম হয়ে যায়, বলে, সত্যি? আমির ধীরে সুস্থে বলে, আমাদের কি কথা হয়েছে পদ্মজাকে বলো না এখন। বলবো না ভাইয়া, ভুলেও বলবো না। আমিরের সাথে পূর্ণার বেশিক্ষণ কথা হলো না। আমির চুপচাপ বিষণ্ণ। পূর্ণা অনুমতি নিয়ে পদ্মজার কাছে চলে যায়। আমির বারান্দা থেকে চেয়ার নিয়ে বাইরে এসে বসলো। লতিফা মগাকে বাজারে পাঠানোর জন্য আলোক ঘরে আসে। ঘর থেকে বাইরে তাকিয়ে আমিরকে দেখতে পেল। আমিরকে দেখে সে প্রাণ ফিরে পায়, উত্তেজিত হয়ে পড়ে। ঘর থেকে চিৎকার করে ডাকলো,